নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতেই আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি সাজিদ আরাফাত। চলতি অর্থবছরে প্রথম ৮ মাসে দেশে বেড়েছে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৬.৯১ বিলিয়ন বা ১,৬৯১ কোটি মার্কিন ডলার, যা গেল বছরের তুলনায় ৩২০ কোটি ডলার বেশি। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই যে বাণিজ্য ঘাটতি কী পরিমাণে বেড়েছে এবং কেন বেড়েছে, সেই বিষয়গুলো যদি একটু বিশ্লেষণ করি। আমরা বলছি বেড়েছে বাণিজ্য ঘাটতি, পণ্য রপ্তানি কমলেও আমদানি বেড়েছে ৫.৫%, অর্থাৎ পণ্য রপ্তানি কিন্তু কমে গিয়েছে, সেই তুলনায় যে আমদানি, সেই আমদানি কিন্তু ৫.৫% বেড়েছে। আর এই যে রপ্তানি কমে যাওয়ার ফলেই কিন্তু বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে এবং চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৬.৯১ বিলিয়ন ডলার এবং গেল অর্থবছরের তুলনায় ঘাটতি বেড়েছে ৩.২০ বিলিয়ন ডলার, অর্থাৎ গেল অর্থবছরে যেই পরিমাণ ছিল তার থেকে কিন্তু ঘাটতি দেখা যাচ্ছে যে ৩.২০ বিলিয়ন ডলার। এটি বড় একটি অঙ্কের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে আমরা একটু দেখতে চাই চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে পণ্য রপ্তানির আয় ২৯.26 বিলিয়ন ডলার, গেল অর্থবছরের তুলনায় যা ২.৬% কম, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের যে প্রথম ৮ মাস, সেই সময়ে আমরা দেখছি যে পণ্য রপ্তানির যে আয় সেটি কিন্তু এখন যে চলতি অর্থবছর তার থেকে ২.৬% বেশি ছিল। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে পণ্য আমদানি হয়েছে ৪৬.১৭ বিলিয়ন ডলার। আমরা একটু তুলনা করতে চাই, যেখানে রপ্তানি আয় আমাদের এসেছে ২৯.২৬ বিলিয়ন ডলার, সেই জায়গায় কিন্তু আমদানি ব্যয় আমরা দেখছি যে ৪৬.১৭ বিলিয়ন ডলার, অর্থাৎ পণ্য আমদানি হয়েছে অনেক বেশি অর্থের বিনিময়ে এবং আমরা রপ্তানির যে আয়, সেই রপ্তানি আয় কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এর ফলেই আমরা দেখছি যে চলতি যে অর্থবছর প্রথম ৮ মাস, সেখানে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। জ্বালানি সংকটকে ঘিরে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন খাতে। ব্যতিক্রম নয় মোটরসাইকেল বিক্রয় খাত। ঈদ মৌসুমে নানা অফারে আমরা দেখে থাকি মোটরবাইক বিক্রি হয়, তবে এবার জ্বালানি সংকটের কারণে কমেছে বিক্রির পরিমাণ। খাত সংশ্লিষ্টরা বলছেন গেল ঈদের তুলনায় এবার বিক্রি কমেছে প্রায় ৮%, আর শুধুমাত্র চলতি এপ্রিল মাসে কমেছে 40% পর্যন্ত। আমরা একটু বিশ্লেষণ করে দেখতে চাই বিষয়টি, যে বাণিজ্য যেটি জ্বালানি যে বিষয় বলা হচ্ছে, জ্বালানি ঘাটতি বা জ্বালানির যে বর্তমান যে পরিস্থিতি, তার কারণেই মোটরসাইকেল বিক্রির যে হালচাল সেটি এক বছরে কমেছে ৮%-এর মতো। আমরা ২০২৪ সালের চিত্র দেখতে পাচ্ছি, ৯২,৫৩৭টি মোটরসাইকেল বিক্রি হয়েছিল, সেটি ২০২৫ সালে এসে অনেকটাই বেড়ে গিয়েছিল, ১,৩৬,৪১৫টি মোটরসাইকেল বিক্রি হয়েছে এবং ২০২৬-এ অর্থাৎ চলতি বছরে এপ্রিল মাস পর্যন্ত আমরা সেটি সংখ্যা অনেকটাই কমে এসেছে। আমরা দেখছি ১,২৪,০৯৩টি, অর্থাৎ ১,৩৬,০০০ থেকে ১,২৪,০০০, প্রায় অনেকটাই সংখ্যা কমে এসেছে আমরা দেখছি এবং সেটি শতাংশের হিসেবে ৮% বলা হচ্ছে। এবং আমরা আরও কিছু সময় অনুযায়ী বিক্রির যে পরিমাণ, সেটি একটু বিশ্লেষণ করে দেখতে চাই। মার্চ ২০২৫-এ ৫৬,৪৮৬ পরিমাণ ছিল মোটরসাইকেল বিক্রির, অর্থাৎ এক বছর আগে মার্চ মাসে, এবং পরবর্তীতে এক বছর পর মার্চ মাস অর্থাৎ ২০২৬-এর যে মার্চ, সেখানে আমরা দেখছি ৫১,৯৫৮টি বিক্রি হয়েছে, প্রায় ৪,৫০০-এরও বেশি কমে গিয়েছে সংখ্যাটি। এবং জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ ২০২৫ সালের যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কয়েক মাসের যে হিসেব, সেই হিসেব বলছে ১,৩৭,০০০ সংখ্যা ছিল মোটরসাইকেল বিক্রির, সেটি এক বছর পরে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ২০২৬-এ এসে বিক্রি কমেছে ১,২৪,০০০ নেমেছে, অর্থাৎ বেশ কয়েক হাজার কম আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র জ্বালানি সংকট কিংবা যে তেলের না পাওয়ার যে বিষয়গুলো রয়েছে, তাকে কেন্দ্র করে কিন্তু মোটরসাইকেল বিক্রির যে খাত, সেই খাতেও কিন্তু এটি নেতিবাচক প্রভাব পড়েছে। বিদেশি মুদ্রা আয়ের অন্যতম উৎস পোশাক রপ্তানি খাত। মধ্যপ্রাচ্য সংকটের কারণে গেল ৮ মাসে কমেছে রপ্তানির পরিমাণ। বিশেষ করে ইইউ, যুক্তরাষ্ট্র সহ নতুন যে গন্তব্য রয়েছে, সেই বাজারগুলোতে সুবিধা করতে পারছে না দেশের পোশাক খাত। আমরা সেটি একটু এক নজরে দেখতে চাই যে পোশাক খাতের কী অবস্থা বর্তমানে রয়েছে। বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট চলছে যুদ্ধকালীন, তাতে করে কিন্তু ব্যবসা বাণিজ্যে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। সেটির অংশ হিসেবে আমরা দেখছি যে আমাদের পোশাক রপ্তানির যে খাত,
সেই খাতেও কিন্তু নেতিবাচক একটি প্রভাব পড়েছে। আমরা দেশভিত্তিক যদি পরিমাণ দেখতে চাই, যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি 2024-25 অর্থবছরে $574 কোটি রপ্তানি হয়েছিল। সেটি 2025-26 অর্থবছরে কিন্তু নেমে এসেছে 559 কোটি এবং শতকরা হার কমেছে 2.54%। এছাড়া জার্মানিতে দেখছি $380 কোটি পোশাক রপ্তানি হয়েছিল 2024-25 অর্থবছরে, সেটি কমে এসেছে $327 কোটি এবং যুক্তরাজ্যের বাজারে $336 কোটি, সেটি কমে এসেছে এক অর্থবছরেই প্রায় $6 কোটি কমেছে, $330 কোটি এবং শতকরা হার কমেছে 1.61%। আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখছি $165 কোটি পোশাক রপ্তানি হতো, যেটি গত অর্থ বছরে হয়েছে, সেটি নেমে এসেছে $145 কোটি। আমরা দেখছি যে $20 কোটি কমে গিয়েছে এবং শতকরা হার সেখানে কমার সেটি দেখছি 12.26%। বেশ বড় শতাংশই এখানে কমেছে দেখছি আমরা। জাপানের ক্ষেত্রে $96 কোটি পোশাক রপ্তানি হতো, সেটি এখন বর্তমান অবস্থা দেখছি $79 কোটি এবং ইতালির ক্ষেত্রে $117 কোটি যেখানে পোশাক রপ্তানি হয়েছিল 2024-25 অর্থ বছরে, সেটি নেমে এসেছে $105 কোটি এবং শতকরা হার কমেছে 10.61%। গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন শ্রম দপ্তরের খবর বলছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাবে মূল্যসূচক বেড়েছে 3.3%, যেটি ফেব্রুয়ারিতে ছিল 2.4%। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু মূল্যস্ফীতির কবল থেকে বের হয়ে আসতে পারছে না। বর্তমান বিশ্বে যে সংকট চলছে, সেই সংকটের জন্যই আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাষ্ট্রেও মূল্যস্ফীতির চাপ সামলাতে হচ্ছে। মূল্যস্ফীতি বৃদ্ধির 3/4 কারণ বলা হচ্ছে জ্বালানির দাম। মার্চ মাসে ভোক্তা মূল্যসূচক বেড়েছে 3.3%। ফেব্রুয়ারিতে যে মূল্যসূচক ছিল 2.4%, সেটি এক মাসের ব্যবধানে বেড়ে গিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে বেড়েছে বিমান ভাড়া, পোশাকের দাম। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের ফলে যে তেল সরবরাহের যে বিষয়ে ব্যাঘাত ঘটেছে, তার চাপ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সামলাতে হচ্ছে এবং সেটি বিভিন্ন খাতে দেখছি আমরা। বিমান ভাড়া, পরিবহন ভাড়া, পোশাকের দাম, সেগুলো কিন্তু বেড়েছে আমরা দেখছি। এবং যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বেড়েছে 21.2% এবং ভারী তেলের দাম বেড়েছে 30%। অর্থাৎ সব কিছুর একটা ওপরে মূল্যস্ফীতির যে চাপ, সেই চাপ আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রকে সামলাতে হচ্ছে। দর্শক, সপ্তাহ শুরুতে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। এক নজরে দেখে নেব পুঁজিবাজারের আজকের লেনদেনের সবশেষ পরিস্থিতি। আমরা একটু দেখতে চাই ডিএসইতে আজকে লেনদেনের কি অবস্থা। আমরা প্রধান সূচকের পরিমাণ দেখছি ডিএসই এক্স ইন্ডেক্স, সেটি 5280, সেটি ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি গত সপ্তাহের তুলনায়, এবং ডিএসএস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে 1063 পয়েন্ট আমরা দেখছি সূচকের এবং সেটি কিছুটা নিম্নমুখী রয়েছে গেল সপ্তাহের তুলনায়। এবং ডিএস30 ইন্ডেক্সে আমরা সূচকের পরিমাণ দেখছি 2005, সেটিও ঊর্ধ্বমুখী রয়েছে এই মুহূর্তে। আরেকটু দেখতে চাই, 207টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে আজকে। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরই কিন্তু আজকে আমরা দেখছি যে ঊর্ধ্বগতি, এবং কমেছে 125টি কোম্পানির শেয়ারের দর, অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দর। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেনের যে পরিমাণ, সেটি 719 কোটি টাকা এবং আরও কিছু সময় বাকি রয়েছে লেনদেনের। সেই অবস্থায় আসলে লেনদেন কত পরিমাণ দাঁড়াবে সেটি এখনও বলা মুশকিল। আমরা যদি একটু গত সপ্তাহের শেষ কার্যদিবসের সাথে তুলনা করতে যাই, প্রধান যে সূচক সেটি ছিল 5257, 5225, সেটি আজকে 5280, অর্থাৎ আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। এবং সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেটি 1063 ছিল, সেটিও 1063 পয়েন্ট কিছু কম আছে আমরা দেখতে পাচ্ছি, সেটিও নিম্নমুখী। তবে লেনদেনের যে পরিমাণ, গেল সপ্তাহের শেষ দিনে আমরা দেখছি যে 776 কোটি টাকা লেনদেন হয়েছে, সেটি এখন পর্যন্ত আজকে দেখছি যে 719 কোটি টাকা লেনদেন হয়েছে। আরও কিছুক্ষণ লেনদেন বাকি রয়েছে, তবে এর মধ্যেই আমরা জানি না আসলে শেয়ার বাজার ওঠানামা করে প্রতি মুহূর্তেই। সেই জায়গা থেকে আজকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং নিশ্চয়ই সেটি বাড়তি থাকবে বলে এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে। দর্শক, চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি কোম্পানির পর্ষদ সভা। এক নজরে দেখে নেব পর্ষদ সভার যে তালিকা, সেই তালিকাটি। আমরা বার্ষিক পর্ষদ সভার তালিকায় দেখছি দুটি কোম্পানির নাম রয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। দুটি কোম্পানিরই বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে 16 এপ্রিল বিকাল 3টায়।
অর্থাৎ এই যে বার্ষিক পর্ষদ সভা দুটি কোম্পানির, বিভিন্ন কোম্পানির যে হয়ে থাকে, সেই বার্ষিক পর্ষদ সভায় তাদের যে বাৎসরিক তথ্য উপাত্ত এবং তাদের বিভিন্ন বাৎসরিক হিসাব নিয়েই। নীলফামারীতে হঠাৎ করে বেড়ে গেছে সবজির দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলছেন বিক্রেতারা। এদিকে কৃষি বিভাগ বলছে গ্রীষ্মকালীন সবজি পুরোপুরি বাজারে না আসা এবং বৃষ্টিতে কিছু সবজি নষ্ট হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বিস্তারিত জানাতে নীলফামারীর বড় বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আমরা সংকটের কথা জেনেছি যে নানা কারণে এই সংকট দেখা দিয়েছে এবং সেই সাথে সবজির দাম বেড়েছে। ক্রেতারা কি বলছেন এবং কর্তৃপক্ষ এই সমাধানের উদ্যোগ নিচ্ছেন কিনা কি জানতে পেরেছেন? সাজিদ, ক্রেতাদের যে অভিযোগ সেটি তো সবসময় থাকে, বিশেষ করে দাম বেড়ে গেলে তাদের যে অসন্তুষ্টির যে বিষয়টা, সেই অসন্তুষ্টি রয়েছে। যেহেতু দাম বেড়ে গেছে, কোনো সবজি নীলফামারী বাজারে এখন 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না। আমি যদি একটু দামগুলো আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে পটল, তারপরে হচ্ছে লাউ, ঝিঙ্গা, এগুলো সবই বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। বরবটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। তারপরে টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। শুধুমাত্র মরিচের দামটা একটু কম আছে, যেটি 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, ঢেঁড়স 50 থেকে 60 টাকা কেজি দরে, যেটি জালি কুমড়া সেটিও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের সবজির দামই কিছুটা বাড়তি, এটি বলা যায়। আর আপনি যেটি জানতে চাইলেন যে দাম কমানোর ব্যাপারে যে উদ্যোগ নেওয়ার বিষয়টি, সেটি আসলে উদ্যোগ নেওয়ার কিছু নেই, কারণ সবজির সরবরাহ যদি না থাকে তাহলে আসলে কারোরই কিছু করার থাকে না। বাজার মনিটরিং যে ব্যবস্থাগুলো, সেগুলোও করে খুব বেশি একটা লাভ হয় না। তবে কৃষি বিভাগ একটি আশার বাণী শুনিয়েছে যে কিছু দিনের মধ্যেই, এটা হয়তো সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েকের মধ্যে, যখন গ্রীষ্মকালীন সবজিটা পুরোপুরি বাজারে চলে আসবে তখন দাম কিছুটা কমে যাবে। এবং এই যে কালবৈশাখীর বেশ কয়েকটি প্রকোপ গেল গত কয়েকদিনে, যার কারণে সবজির কিছু ক্ষেত নষ্ট হয়েছে বলে আমরা স্থানীয় কৃষি বিভাগের কাছে জানতে পেরেছি, এবং সেই কারণে এই সংকটটা তৈরি হয়েছে। এবং যে শীতকালীন সবজি যাওয়ার পর গ্রীষ্মকালীন সবজির যে একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, এটি এখনও পুরোপুরি শুরু হয়নি, এরকমটি বলছে কৃষি বিভাগ। তবে যদি সেরকমটি হয় যে 7 থেকে 10 দিনের মধ্যে কমে যাবে, তাহলে তো অবশ্যই বাজার এবং ক্রেতার উভয়ের জন্যই স্বস্তির খবর। তো সাজিদ, এই ছিল আমার কাছে নীলফামারীর কাঁচা বাজার থেকে সব শেষ অবস্থা। নীলফামারী থেকে কাঁচা বাজারের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। বৈশ্বিক জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি খাতে। ডিজেল সংকটে বন্দর থেকে পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাকের সংখ্যাও কমেছে, তবে বেড়েছে ট্রাক ভাড়া। এ বিষয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে বিস্তারিত আহসান রাজীব জানিয়েছেন। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে যে সমস্ত পণ্যবাহী ট্রাক পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় যায়, এই পণ্যবাহী ট্রাকগুলো ভোমরা বন্দরে কম আসার কারণে এই বন্দরে কিন্তু আমদানি রপ্তানি যে কার্যক্রম, সেটিতে বেশ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা। মূলত সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে ভারত থেকে কাঁচামাল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে। তবে বিগত 1 মাসেরও বেশি সময় ধরে এই বন্দরে যে সমস্ত ট্রাক পণ্য নিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে যাই, সেই ট্রাকগুলো আসলে আনুপাতিক হারে কমে গেছে। এবং এর মূল কারণ হিসেবে এখানকার যারা ট্রাক চালক এবং ট্রান্সপোর্ট ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছিলেন পণ্যবাহী ট্রাকগুলো আসলে তেল সংকটে ভুগছে। একই সাথে বন্দর থেকে যে সমস্ত পণ্য নিয়ে দেশের বিভিন্ন এলাকাতে যান, সেই জায়গাগুলোতেও কিন্তু তারা পৌঁছাতে লেট করছেন। বিশেষ করে ভোমরা বন্দরে আগে যেখানে 250 থেকে 300 ট্রাক পণ্য নিয়মিত আমদানি হতো, সেটি এখন কমে 150 থেকে 200 ট্রাক পণ্যে রূপ নিয়েছে। তবে এখানকার ভোমরা বন্দরের যে সমস্ত সিএনডি ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে যদি বন্দর কেন্দ্রিক যে সমস্ত ট্রাকগুলো রয়েছে, যারা পণ্যবাহী, তাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে জরুরি রপ্তানি এবং আমদানি পণ্যবাহী যে সমস্ত ট্রাক রয়েছে তাদেরকে যদি তেল সরবরাহ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই সংকট কিছুটা কেটে যাবে। একই সাথে ভোমরা বন্দরের যে আমদানি রপ্তানি পরিস্থিতি, সেটির চিত্রও কিন্তু বদলে যাবে। এখানকার বন্দরের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এখন বর্তমানে প্রতিটি ট্রাকেই কিন্তু ভাড়া কিন্তু 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত বেড়েছে। মূল কারণ হিসেবে যে সমস্ত ট্রাক এখান থেকে পণ্য নিয়ে যায় তারা এই ভাড়াটি বাড়িয়েছেন, যার কারণেই ট্রান্সপোর্ট ব্যবসায়ী এবং যারা ভোমরা বন্দরের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে এই ছিল আমার কাছে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য।
এদিকে প্রায় 3 বছরেরও বেশি সময় বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে। এছাড়াও আমদানি হচ্ছে ভুট্টা সহ বিভিন্ন পণ্য। কোরবানির ঈদ সামনে রেখে মশলা আমদানিতে চলছে প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, কি পরিমাণ পণ্য আমদানি হচ্ছে এবং এই পণ্য আমদানির ইতিবাচক প্রভাব বা কোনো প্রভাব পড়তে শুরু করেছে বা বাজারে আমদানিকারকরা কি বলছেন? আসলে আমদানির যে পরিস্থিতি আমরা বন্দরে দেখছি যে বিগত সময়গুলোর তুলনায় বন্দরে আমদানির যে পরিমাণ সেটি বেশ কমে গেছে। আমরা বিগত সময়গুলোতে যেখানে 150-200 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি করতে দেখেছিলাম এই বন্দরে, সেখানে এখন সেই পণ্যবাহী ট্রাকের সংখ্যা কমে 77 থেকে 100-র মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যেটি আসলে প্রভাব ফেলেছে যারা এখানকার শ্রমিক রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, সব ক্ষেত্রে আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে। কারণ এই বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যের উপর কিন্তু অর্থনৈতিক যে চাকা বন্দরের যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের, সেই চাকা কিন্তু এখন ধীর গতিতে ঘুরছে বলে কিন্তু আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনি বলছিলেন শুরুতে, সেটি হচ্ছে যে প্রায় 3 বছরেরও বেশি সময় পর হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে, যেটি ভারতীয় নিষেধাজ্ঞা ছিল সেটি প্রত্যাহার হবার কারণে কিন্তু গতকাল এই বন্দর দিয়ে 3টি ট্রাকে 116 মেট্রিক টন গম এই বন্দরে আমদানি হয়েছে। এবং এই আমদানিকৃত গমগুলো বন্দর অভ্যন্তরে রয়েছে, সেটি বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসছেন এবং তারা দাম দর করছেন। দাম দরে হয়তো মিললে সেটি বিক্রি করবেন বলে কিন্তু আমদানিকারক আমাদেরকে জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে মূলত দেশীয় বাজারে গমের দাম কম হবার কারণে আমদানিকৃত যে গমটি রয়েছে সেটি এখন পর্যন্ত বিক্রি হয়নি। কারণ আমদানিকৃত গমটি আসলে বিক্রির জন্য তারা আমদানিকারক রয়েছেন, তারা 37 থেকে 38 টাকা দাম চাচ্ছেন এবং সাধারণ ব্যবসায়ী কিন্তু দেশীয় বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার কারণে সেটি আরো কম দামে কিন্তু তারা ক্রয়ের চেষ্টা করছে। সব মিলে বলা চলে যে আসলে কোরবানি ঈদকেও সামনে রেখে প্রস্তুতি চলছে। সব মিলে বলা চলে যে বন্দরের যে পরিস্থিতি এখন আমদানি রপ্তানি বাণিজ্য সেটি বেশ ধীর গতিতে চলছে, সেটি আসলে আরো সচল করবার দাবি কিন্তু বন্দর সংশ্লিষ্টদের। তো এই ছিল আমার কাছে সাজিদ সবশেষ পরিস্থিতি বন্দর নিয়ে। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। দর্শক, শেষ করছি আজকের বউনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।